আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুজনের বদিউল আলম মজুমদার তিনি প্রশ্ন তুলেছেন যে লুটের সহযোগী হিসাবে রাষ্ট্রপতির থাকার কথা জেলে আছেন বঙ্গভবনে। আমার একটা প্রশ্ন আছে, ইউনূসের সহযোগী হিসাবে, ইউনূসের লুটপাট, অপশাসন, দুঃশাসন এগুলোর পুরো দস্তুর সহযোগী হিসাবে সুজনের এই বদিউল আলম মজুমদার তার কোথায় থাকা উচিত? ধরেন রাষ্ট্রপতি একটা নর্মাল জেলে থাকা উচিত, বদিউল আলম মজুমদারের জন্য তো গোয়েতামালার মতন একটা জেলখানা বানানো দরকার। এই রকম দায়িত্বশীল জায়গার, সমাজে দায়িত্বশীল এবং সুশীল সমাজের আবরণে থাকা মানুষ রাষ্ট্রপতিকে নিয়ে যদি এই কথা বলে, তাহলে এইটাই তো বাংলাদেশের রাষ্ট্রদ্রোহিতা। সে বাংলাদেশের রানিং রাষ্ট্রপতিকে বলবে যে রাষ্ট্রপতির জেলে থাকার কথা ছিল। এগুলো ইচ্ছাকৃত না, কোনো উদ্দেশ্য প্রণোদিত না। এ লোক জামাতে ইসলামী এবং এনসিপির ভাষায় কথা বলছে না। জামাতে ইসলামী, এনসিপি যেই লঙ্কা কাণ্ড করেছে, এদের মতো সুজনের মতো লোকজন আড়ালে ছিল বলেই তো করতে পেরেছে। এরা সরকারের সাথে একটা ছায়া সরকার হিসাবে এই সমস্ত অপকরণের এবং এই যে রাষ্ট্রপতিকে অপমান অপদস্থ করা, যেই লোক এই কথা বলতে পারে যে লুটের সহযোগী হিসাবে রাষ্ট্রপতির থাকার কথা জেলে, তো সুনির্দিষ্ট অভিযোগ দেখ কোনটা লুট করেছে রাষ্ট্রপতি, কোন লুটের সহযোগী রাষ্ট্রপতি। আর ইউনূস আমলে কত লুটপাটের সহযোগী বদিউল আলম মজুমদার, আমরা সেগুলোর তথ্য প্রমাণ দিই। ইউনূস আমলের ওই ঐকমত্য কমিশন বলেন, ইউনূসের সংস্কার নামক যেই অদ্ভুত একটা বাক্স ছিল সেই সংস্কার বলেন, জুলাই সবক বলেন, এগুলো প্রত্যেকটার পেছনে এই বদিউল আলম মজুমদারের মতন ধূর্ত লোকজন তারা কাজ করেছে। ইভেন ইউএসএআইডির যে $29 মিলিয়ন বাংলাদেশে আনার কথা, সে এসেছে বলে আলাপ আছে শেখ হাসিনা সরকার ফেলে দেওয়ার জন্য। সেই $29 মিলিয়ন কত টাকা সুজন পেয়েছে বা বদিউল আলম মজুমদার পেয়েছে, এই প্রশ্ন যদি তোলা হয় তাহলে বদিউল আলম মজুমদারের 100 বছরের জেল হওয়া উচিত। খবরটা একটু শোনেন আপনারা। সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, এস আলম 2017 সালে ইসলামী ব্যাংক দখলের সময় জেএমসি বিল্ডার্স এর প্রতিনিধি পরিচালক হিসাবে লুটের সহযোগী ছিলেন আজকের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। লুটেরার সহযোগী হিসাবে এখন থাকার কথা জেলে, অথচ আছেন বঙ্গভবনে। এ নিয়ে জাতি হিসাবে আমরা আত্মমর্যাদা বোধ সম্পন্ন হতে পারি কিনা, মাথা উঁচু করে কথা বলতে পারি কিনা, সে প্রশ্ন রেখে গেলাম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যদি এস আলমের সঙ্গে ছিলেন, এটা ওপেন সিক্রেট, সবাই জানে। আমরা বলেছি ব্যক্তি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কি জিনিস এই সম্পর্কে মানুষের পাবলিক পারসেপশন একটু ভিন্ন রকম, এবং আমরা যারা তার সম্পর্কে জানি, তার আইনি বিষয়ের সঙ্গে জড়িত থাকা, তারপর এই এস আলমের সঙ্গে বিষয় জড়িত থাকা, এগুলো সত্য। কিন্তু রাষ্ট্রপতি চেয়ারে বসার পরে তাকে জেলে থাকার কথা ছিল, এই যদি হয় তাহলে বদিউল আলম মজুমদার সব পরিণত হয়ে একটা মামলা করুক না। আর আমি তো বলেছি, আপনি বন্যের দিকে আঙ্গুল তুলবেন, আগে আপনার নিজের দিকে আঙ্গুলটা তোলেন যে আপনি ইউনূস আমলে কি করেছেন। রাষ্ট্রপতিকে আপনি চোর ধরতে যাচ্ছেন, রাষ্ট্রপতিকে আপনি লুটের ধরতে যাচ্ছেন, আপনি নিজে কি? আপনি তো এই দেশটাকে ধ্বংসের মুখে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য যা যা প্লট, আমেরিকান দালাল বলতে বাংলাদেশে যে শব্দ বোঝায়, বাংলাদেশের মানুষ তো আপনাকে সেই চোখে দেখে। শনিবার ভয়েস ফর রিফর্ম আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। ঢাকার কারণ বাজারে বিডিবিএল ভবনে ভয়েস অফ রিফর্ম আয়োজিত সংশোধিত ব্যাংক রেজুলেশন আইন 2026 আবারও ঝুঁকির মুখে ব্যাংকিং খাত শীর্ষক এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভয়েস অফ রিফর্মের সমন্বয়ক ফাহিম মাসরুরের সঞ্চালনায় আরো বক্তব্য দেন যারা সেসব কথা হয়েছে। বক্তারা বলেন, হঠাৎ করে ব্যাংক রেজুলেশন আইনে এই 18 ক ধারা যুক্ত করা হয়েছে, এইসব নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বদিউল আলম মজুমদার বলেন, ব্যাংক খাতের প্রতি আস্থা ফেরানোর জন্য 3টি বিষয় গুরুত্ব দিতে হবে। প্রথমত, চোর ধরে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এস আলম একটি নাম পদ্ধতি হয়ে উঠেছিল আস্থা ফেরানোর জন্য। দ্বিতীয়ত, আবার যেন অনিয়মের পুনরাবৃত্তি না করতে পারে সেজন্য পদ্ধতিগত সংস্কার করতে হবে। বেনামি ঋণ নিয়ে হুন্ডি করে যেন পাঠাতে না পারে সেজন্য ক্যাশলেস হওয়া খুব জরুরি। তৃতীয়ত, প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে স্বাধীন করতে পারলে এ ধরনের কার্যক্রম বন্ধ করা হতো। সবই মানলাম, সবই ভালো কথা, কিন্তু বদিউল আলম মজুমদারের মুখে
এই সাধু সাধু কথা আসলে কি খুব একটা মানায়? খুঁটি আসলে আমাদের গ্রাম বাংলা একটা কথা আছে যে খুঁটির জোরে পাঠা কুদি। গ্রাম বাংলা অজপাড়া গায়ে, এটা আমরা বইয়ের ভাষায় না, একেবারে এই সাধারণ মানুষের কাছে শুনেছি, মুরব্বীদের কাছে শুনেছি। তো খুঁটির জোরে যেহেতু পাঠা কুদে, তো এই যে বদিউল আলম মজুমদার নামের যে সুশীল পাঠা, সুশীল মানে সু মানে ভালো, শীল মানে নাপিত, এই ভালো নাপিতের হঠাৎ করেই এই যে তার যে বয়ান, এটা আমাদেরকে একটু বিস্মিত করেনি। কারণ এই সুশীল কারা? এই সুশীলরা হচ্ছে ভিনদেশি দালাল। এরা কিন্তু মৌলবীদের মতো জুব্বা পরে আসে না, মৌলবীদের মতো পাগড়ি পরে আসে না, এরা জিহাদিদের মতো ছুরি কাঁচি বটি নিয়ে আসে না, এরা সন্ত্রাসীদের মতো অস্ত্র নিয়ে আসে না, জঙ্গি জিহাদিদের মতো। এরা এই সুশীল সাজে আসে। এদের উপরে দেখা যায় যে এরা মাদ্রাসা পড়ুয়াও নয়, এরা বিশ্ববিদ্যালয়ের বড় বড় ডিগ্রি নেওয়া দেশে বিদেশে। তারা ওই রাজাকারদের মতো সরাসরি পেয়ারা পাকিস্তানের বিরোধিতা করে না, এরা ডাইরেক্ট অ্যাকশনে যায়। এরা সোজা যারা মুক্তিযুদ্ধ বিরোধী তাদের পক্ষ থেকে সরাসরি প্রতিনিধি হিসেবে না, তাদের সারথি হিসেবে সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উপর আক্রমণ করে। তারা বুদ্ধিবৃত্তিক আক্রমণ করে। এরা অস্ত্র নিয়ে আসবে না, কলম নিয়ে আসবে, বাক্য নিয়ে আসবে, কথা নিয়ে আসবে। এরা শেখ হাসিনার উপর আক্রমণ করে। এরা ইউনূসের বিরুদ্ধে কথা বলে না। তখন কথা বললে একটু যে নিজের পোলার গায়ে হাত দিলে যেমন থাপড়া দিলে ব্যথা পায় হাতে, সতীনের পোলা পেটাইতে আবার খুব মজা লাগে। তারা সেই রকম। আর উপরে দেখা যায় সুশীল ভদ্রলোক, মাদ্রাসা পড়ুয়া নয়, কিন্তু এরা স্বাধীনতা বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, ভারত বিরোধী, হিন্দু বিদ্বেষী, ভেতরে ভেতরে জয় বাংলা বিদ্বেষী। এরা যে কোনো ভাবেই বাংলাদেশের স্বাধীনতার যারা পক্ষে, তাদের বিরুদ্ধে এদের বয়ান তৈরি করাই এদের কাজ। এরা নেগেটিভ পয়দা করে দেয়। যখন ফ্রড মাজাহার বলে যে জামাতের সমালোচনা করে ফ্যাসিজম, তখন আর বুঝার কি বাদ থাকে। তেমনি যে এরা জামাতের পক্ষে, পাকিস্তানের পক্ষে, তেমনি বদিউল আলম মজুমদারের মতো বদমাইশ গুলো, শিক্ষিত বদমাইশ, এরা যখন বলে যে প্রেসিডেন্টের তো জেলে থাকার কথা, বদিউল আলম মজুমদারের কোথায় থাকার কথা, ইউনূসের কোথায় থাকার কথা, এগুলো বললে আবার আমরা খারাপ হয়ে যাব, মন্দ হয়ে যাব। শেখ হাসিনা এদেরকে নিয়ে কিন্তু বলেছিলেন যে এরা টকশোকারী নাকি কি যেন একটা টিজ করেছিলেন। আমরা তখন বলেছিলাম শেখ হাসিনা এটা কি করলেন, কিন্তু দেখি তিনি ঠিকই করেছিলেন। তাদের যে তিনি যে টক মারানি নাকি কি যেন বলেছিলেন যে রাতে টকশো করে, এমনি এদের বলেন নাই। তো হাস্যকর ব্যাপার এই যে আমরা এদের বুদ্ধিজীবী মনে করি। তো 2024-এর 5ই আগস্টের সন্ত্রাসী কর্মকাণ্ড না হলে, 2024-এর 5ই আগস্টের মহামারী না ঘটলে সন্ত্রাসীদের, আমরা বুঝতে পারতাম না এই সুশীল আসলে কারা। আরো ফাঁস হবে। জামাত যদি ক্ষমতায় আসতো, তখন দেখতেন এদের বয়ান আরো, মানে এরা পারতেছে না বলতে, সরাসরি বঙ্গবন্ধুর নাম নিয়ে গালি দিতে এখনো পারতেছে না, কারণ জামাত ক্ষমতায় আসে নাই। সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধিতা এরা মৌলবীদের মতো করতে পারতেছে না। সরাসরি জামাত, হেফাজত, নেজামে ইসলাম, মুসলিম লীগ, পেয়ারা পাকিস্তানের মতো সরাসরি মুক্তিযোদ্ধার বিরোধিতা করতে পারতেছে না মুক্তিযুদ্ধের। কারণ এখনো জামাত ক্ষমতায় আসেনি। এই সুশীলদের রূপটা আরো পরিষ্কার হয়ে যাবে। এই সুশীলদের কথায় যদি কেউ মুক্তিযুদ্ধে যাইতো, আজ দেশ স্বাধীন হইতো না। এই দেশ স্বাধীন করেছে অজপাড়া গায়ের মানুষ লেংটি মেরে গিয়েছিল, সেন্টো গেঞ্জি আর কাঁধে গামছা নিয়ে মাল কোচা দিয়ে মাঠে নেমেছিল মূর্খ লোকগুলো। এই সমস্ত বুদ্ধিজীবীদের কথা যদি শুনতো, তাহলে আজও বাংলাদেশ স্বাধীন হতো না, হওয়ার কথা না। যেমন আজকে তাদের 2024 সালের পরে, আগে আমি কি 2024 সালের আগে আমি রাজনীতিবিদ, যে কোনো রাজনীতিবিদকে যে ঘৃণা করতাম, সেটা আমি বিস্মিত হয়ে যাই। আমি এত ঘৃণা করতাম তাদের, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, কাউন্সিলর, এমপি, মন্ত্রী, সবাইকে তীব্র ঘৃণা করতাম, এগুলো বদমাইশ। কিন্তু 2024 সালের পরে দেখলাম এই সুশীল বুদ্ধিজীবীরা হলো 3 গুণ বেশি বদমাইশ। ওই যাদের বদমাইশ বলি আমরা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, কাউন্সিলর, মন্ত্রী, এদের যত গালি দেই, এদের যেমন তারা যেমন ক্ষতি হয়, কিছু ক্ষতি হয়, তেমনি এদের দ্বারা সমাজের কল্যাণ হয়। এই বুদ্ধিজীবীদের দ্বারা এই দেশ, জাতি, সমাজ, ধর্ম, রাষ্ট্র, মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার, সবগুলোই ধ্বংস হয় সুশীলদের দ্বারা। 5 তারিখে 2024-এর 5 আগস্টের পরে আমি বাংলাদেশে রাজনীতিবিদদের ভালোবাসতে শুরু করেছি, চেয়ারম্যান, মেম্বার, গমসুরদের ভালোবাসতে শুরু করেছি। কারণ এরাই সঠিক,
এই সমস্ত তথাকথিত শিক্ষিত বদমাইশেরা হলো আসল বদমাইশ। তার একটা প্রমাণ হচ্ছে এই যে আজকে যে বয়ান দিয়েছে যে কেন প্রেসিডেন্ট কেন জেলে না থেকে জেলের বাইরে, ইউনূসের কথা বলে না কেন, কেন জামাতের আমিরের কথা বলে না, কেন জামাতকে নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধর ব্যাপারে তাদের কোনো বয়ান কেন নেই? তার মানে এরা এই দেশের নয়, কোনো না কোনো প্রভুর ভাষাতে কথা বলতেছে এবং প্রভুদের কাজকেই তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ কি এতই বোকা? আগামীতে এই সুশীলেরা যে কোথায় থাকবে আমি কল্পনা করতে পারতেছি না। আমি ওই সাকা চৌধুরী স্বাধীনতা বিরোধী নৃশংস হত্যাকারী, নৃশংস এই সাকা চৌধুরীর পুত্র যখন বয়ান দিয়েছে সেইখানে গিয়ে আমি কমেন্টস করে এসেছি যে রাজাকার যেমন আজীবন রাজাকার থাকে না, হ্যাঁ, মুক্তিযোদ্ধা যেমন আজীবন মুক্তিযোদ্ধা থাকে না, কিন্তু রাজাকার আজীবন রাজাকার, তেমনি মুক্তিযোদ্ধার সন্তানেরা আজীবন মুক্তিযুদ্ধের চেতনা নাও বয়ে বেড়াতে পারে, কিন্তু একজন রাজাকার আল বদর আল শামস, তাদের পুত্র কন্যা নাতিপুতিরা আজীবন ওই ৪৭-এর চেতনা এবং ৭১-এর মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা নিয়েই তারা বড়, কোনো সন্দেহ নাই। তো সাকা চৌধুরীর পুত্র এগুলো বলবেই। বিএনপি একই সাথে বলে যে জামাতকে রুখে দিতে হবে, স্বাধীনতা বিরোধী রুখে দিতে হবে বলেছে। এই যে মির্জা ফখরুল সাহেব বলেছেন যে তাদেরকে রুখে দিতে হবে, কিন্তু সেই সাথে তার আইনমন্ত্রী আবার বলে যে জামাত শিবির হচ্ছে তাদের একই পিতার সন্তান, যদিও তারেক রহমান বলেছিল এক মায়ের পেটের ভাই। তারেক রহমান বলেছিল শিবির এক মায়ের পেটের ভাই, আর ছাত্রদল ছাত্র শিবির এক মায়ের পেটের ভাই। আর তারই বর্তমান আইনমন্ত্রী বলতেছেন যে জামাত বিএনপি শিবির আর হচ্ছে একই পুত্রের একই পিতার সন্তান। আবার তাদের মহাসচিব, তাদের দলের মহাসচিব এবং মন্ত্রী বলতেছে যে স্বাধীনতা বিরোধীদের রুখে দিতে হবে। শুনেছি কালকে একদিন একজন কৃষিবিদ এসে বলেছেন, ডক্টর আব্দুল আওয়াল স্যার, তিনি বলেছেন যে এই যে আজকের যে স্পিকার মেজর হাফিজ, তিনি একদিন সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জামাতকে নিষিদ্ধ করতে হবে বা জামাতের বিরোধিতা করেছেন। আজকে সেই জামাত বিরোধী দলের প্রধান তিনি হচ্ছেন বীর বিক্রম মেজর হাফিজ হচ্ছেন স্পিকার। তো এই যে ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলে গেছেন কথাটা সত্য, মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে, রাজাকার জীবন রাজাকার, সেটা আমরা দেখতেছি। এটা আমাদের দুর্ভাগ্য যে হুমায়ুন আজাদ স্যারের কথাটা সত্য প্রমাণিত হয়ে গেছে। আসলে যারা সাহিত্যিক, যারা বিজ্ঞ, যারা পণ্ডিত, তারা আগামী দিন দেখতে পারেন, তারা জ্যোতিষ নয় কিন্তু তারা আগামী দিন দেখতে পারেন। তাই ডক্টর হুমায়ুন আজাদ স্যারের কথাগুলো সত্য পরিণত হয়েছে। অবশ্যই এর জন্য দায়ী বাংলাদেশের রাজনীতিবিদেরাই, এই দেশের জনগণ দায়ী। আপনি দেখেন আজকে এত সাকা চৌধুরীর পুত্র এত বড় কথা কিভাবে বলতে পারে? কারণ তাদের ৭১-এ একবার ক্ষমা করা হয়েছিল, সেই ক্ষমাটাকে তারা লম্বা করেছে। বঙ্গবন্ধু ক্ষমা করেছিলেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন যারা মানবতা বিরোধী অপরাধ করেনি তাদের জন্য, সেটাকে জায়েজ করে দিল পরবর্তী সরকার এসে মাফ করে দিয়েছে। একই সাথে তারা বলে তারা অপরাধ করে না, আবার বলে মাফ করে দিয়েছে। জিয়া এসে তাদেরকে মুক্ত করে দিল, তাদের প্রধানমন্ত্রী বানালো এই দেশের রাজাকারদের, বঙ্গবন্ধুর খুনিকে রাষ্ট্রদূত বানালো, এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ দিয়ে দিল। এইভাবে আস্তে আস্তে তারা চলে আসলো। এটা আমাদের দুর্ভাগ্য। আর তারই পুত্র আজকে স্বাধীনতা বিরোধীদের পুত্রদের সংসদে এনে, পিতা এনেছেন স্বাধীনতার বিরোধীদের ক্ষমতায়, সংসদে বসিয়েছেন, আর তার জিয়াউর রহমানের সেই পুত্র তারেক রহমান মুসলেকা প্রধানমন্ত্রী সেই স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর আল শামস এবং তাদের কুল শিরোমণিদের পুত্রদের কন্যাদের ক্ষমতায় বসিয়েছে। ঠিক হিস্ট্রি রিপিটস ইটসেলফ, এটাই ঘটতেছে। তবে তার সাথে আরেকটু যুক্ত করতে চাই, হিস্ট্রি রিপিটস ইটসেলফ যদি সত্য হয় যেমন হয়েছে আজ, তেমনি এটাও সত্য হবে এই স্বাধীনতা বিরোধীদের পুত্রদের কন্যাদের আবার একদিন হয়তো আদালতের মুখোমুখি হতে পারে, জনগণের মুখোমুখি হতে পারে। এইবার আর ক্ষমা করা নাও হতে পারে, নাও ছাড়া হতে পারে। হাফিজ সাদিক সাতিলের যে বইটা নিষিদ্ধ করেছে, অদ্ভুত ব্যাপার, বইটা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ নয়, এখনো কোনো মিছিলও হয়নি। তার বইয়ের নাম হচ্ছে ফেইথ মোবাইল। এটা তার একটা উপন্যাসিকা, ছোট যেটা সেটা উপন্যাসিকা, চমৎকার একটা বই। এই নাসিব সাদিক সাতিলের যে উপন্যাস, সেখানে তিনি ছোট্ট ছোট্ট প্রশ্নের মাধ্যমে মানুষের চিন্তাকে বিকশিত করার
চেষ্টা করেছেন। কিন্তু আমরা কি দেখলাম, এই যে আপনার এখানে ভয়টা কার, এই নাফিস সাদিক সাতিন তিনি যে গ্রন্থটা লিখেছেন ফেইথ, তার বই নাম হচ্ছে ফেইথ মোবাইল, সেখানে মাত্র 3-4টি চরিত্র চমৎকার ভাবে তিনি বর্ণনা করেছেন নর্থ আমেরিকার একটা ঘটনা নিয়ে। সেখানে ভ্রমণ কাহিনী, মূলত ভ্রমণ কাহিনী। সেইখানে ভ্রমণ কাহিনীর ভিতরে তিনি বিভিন্ন প্রশ্ন এনেছেন, এতেই সেখানে কোনো ধর্মের বিরোধিতা তিনি করেন নাই, কোনো ধর্মের নামও নেননি। কিন্তু হঠাৎ করেই এই যে মৌলবাদীদের পৃষ্ঠপোষক, উদ্ভাসের মালিক, রকমারির যে মালিক, তার চোখে বিষয়টা ভালো লাগে নাই। তিনি তার যে বিক্রির তালিকাতে ছিল বইটা নিষিদ্ধ করবেন, তাকে বাতিল করে দিয়েছে। এটা হাস্যকর। কেন আমরা দেখেছি হাস্যকর মনে হলো কেন আপনার? রকমারি হাস্যকর তো জামাতের একটা পজিশন এটা। এটা আমি বলেছিলাম আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের লোকেরা মানে নাই। এই রকমারির মালিক কিন্তু আমাদের সরিষাবাড়ি, তার ডাক নাম সোহাগ। তাকে আমি খুব ভালো করেই, তার পিতা মাতার সাথে তার মা বাবা অত্যন্ত পোলাইট মানুষ, তার পিতা একজন শিক্ষক, চমৎকার একজন মানুষ, আমরা তাকে খুব পছন্দ করি সবাই। এই সোহাগের বাবাকে, আবুল হোসেন স্যারকে অপছন্দ করে এমন কোন লোক পাবেন না, সবাই তাকে পছন্দ করে। চমৎকার, খুবই মাই ডিয়ার প্রকৃতির একজন লোক। অদ্ভুত ব্যাপার, এরা কিন্তু আওয়ামী লীগ পরিবারের লোক, আওয়ামী পরিবারের। কিন্তু এই আওয়ামী পরিবারের লোকগুলো কিভাবে হঠাৎ করে আওয়ামী লীগের সর্বোচ্চ সুবিধা নেওয়ার পরে সর্বোচ্চ ব্যক্তিদের সাথে, আমি বলবো না সর্বোচ্চ ব্যক্তি, সর্বোচ্চ ব্যক্তিদের সাথে যাদের যোগাযোগ, তাদের সাথে তার যোগাযোগ ছিল, এবং তার কোচিং সেন্টারকে, উদ্ভাসকে সারা দেশে ব্যাঙ্গের ছাতার মতো ছড়িয়ে দিয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, প্রশ্নপত্র ফাঁস করত, তার কাজ হচ্ছে প্রশ্নপত্র ফাঁস করা, এবং এগুলো করে সে বিভিন্ন জায়গায় একবার নিজেকে দাবি করেছিল নাস্তিক। সে বলেছে সে একদা নাস্তিক ছিল, তারপর সে আবার মুসলমানিত্বে ফিরে গেছে। নাস্তিক কিভাবে মুসলমান নেই ফিরে যায়? অন্য কোনো ধর্ম নিতে পারে, নাস্তিক কখনো মুসলমান হইতে পারেনি। যাই হোক, সে সত্যি নাস্তিক হয়েছিল কিনা, নাস্তিক হয়ে তাহলে সে ইসলামে ফিরে সে ভণ্ডামি করেছে কিনা অর্থের জন্য আমরা জানি। সেই লোকটা এখন জামাতে হয়ে কাজ করেছে। তার নামে বাংলাদেশে সন্ত্রাস, মানে জঙ্গিবাদের সাথে জড়িত হওয়ার তদন্ত শুরু হয়েছিল অজানা কারণে। তার সেই তদন্ত বন্ধ করে দেওয়া হয়। অদ্ভুত ব্যাপার, যখন তার নামে অভিযোগ করে সাথে সাথে সে মুক্তিযুদ্ধের পক্ষের যত বই আছে সব কেনা শুরু করে বিক্রি করা শুরু করেছে। এই একটা তার স্ট্যান্ড, বদমাইশি। এবং তার কোচিং সেন্টার গুলোতে নিয়মিত স্বাধীনতা বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, শেখ মুজিব বিরোধী, ভারত বিরোধী এবং হিন্দু বিদ্বেষী যত বয়ান আছে সবগুলো তুলে ধরা হতো। শুধু তার না, বাংলাদেশের প্রায় 80% কোচিং সেন্টারের কাজই হলো মুক্তিযুদ্ধ বিরোধী ন্যারেটিভ পয়দা করা, বঙ্গবন্ধু বিরোধী ন্যারেটিভ পয়দা করা। এটা আপনি আওয়ামী লীগের লোকদের বিশ্বাস করাতে পারবেন। বাংলাদেশের মাদ্রাসাগুলো যত না ক্ষতিকর হয়েছে, এই 2024-এ যে আন্দোলন হয়েছে, এগুলো কোচিং সেন্টারের অবদান রয়েছে। বাংলাদেশের শিবিরের যত কোচিং সেন্টার, সেখানে প্রাইভেট ইউনিভার্সিটির যত ছাত্র আছে, এগুলো কিন্তু অধিকাংশই শিবিরের কোচিং সেন্টারে পড়ালেখা করেছে, এবং তারা দেখবেন সব আন্দোলনে যুক্ত হয়েছে। মাদ্রাসার ছাত্রর চাইতে প্রাইভেট ইউনিভার্সিটি, আমি দেখেছি বনানীতে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা পালে পালে আন্দোলনে যোগ দিয়েছে, জুলাই সন্ত্রাসী আন্দোলনে। যারা জীবনে কোনোদিন নিজের স্যান্ডেলটা একা পরে না, প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের স্যান্ডেলটা পর্যন্ত তাদের মা বাবা অথবা তাদের বাড়ির কাজের ছেলে মেয়েরা তাকে পরিয়ে দেয়। বাংলাদেশে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে তার 90% এসেছে উচ্চ মধ্যবিত্ত পরিবারের। ওই তারা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় না ইজ্জত রক্ষার কারণে, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে টাকার গরম দেখানোর জন্য। তারা কিন্তু জীবনে কোনোদিন নিজের গ্লাসে পানি ঢেলে খায় না। মানে পারলে তারা নিজে যে ওয়াশরুমে যায়, টিস্যু পেপারটা অন্য জনকে দিয়ে করাতো, হয়তো বা কেউ কেউ করায়ও, পরিষ্কার করাইতো। সেই ছেলেগুলো আন্দোলনে নেমে গেল। ভাই, ওই যে শিবিরের মগজ ধোলাই কোচিং সেন্টার গুলোতে, শিবিরের মগজ ধোলায় আমার বাড়িতে বঙ্গবন্ধুর খুনি ডালিমের বই পৌঁছায় দেয় শিবির। কল্পনা করতে পারেন আপনি তাদের নেটওয়ার্ক কত মারাত্মক। কারণ আমার পরিবারের একজন সদস্য কোচিং সেন্টারে পড়তো, বয়স অত্যন্ত কম। আমার পরিবার মানে আমার আত্মীয় স্বজনের কথা বলতেছি। আমি একদিন জানতে পারলাম তার বাড়িতে মেজর ডালিমের বই
আমি বললাম তোমার বাড়িতে তো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আসে নাই, তোমার বাড়িতে তো বঙ্গবন্ধুর অন্যান্য লেখা বই আসে নাই, তোমার বাড়িতে আরো জালিন মাতাব্বরে বই আসে নাই, তোমার বাড়িতে তো রবীন্দ্রনাথ নজরুলের বই আসে না, লালনের গানের কপি আসে না, তোমার বাড়িতে কেন মেজর ডালিম? পরে তার মা বাবাকে আমি ফোর্স করে জানতে পারলাম সে কোচিং সেন্টারে পড়ে, জানতে পারলাম কোন কোচিং সেন্টার, দেখি যে ওটা শিবিরে, কারণ ওইখানে তো মেজর ডালিমের বই আসবে। তার মগজ ঠিক করতে আমার 1 বছর লেগেছে। এই যে মেজর ডালিম, এই মেথর ডালিম কত হারামি, দেখেন জামাত কত ভয়ানক। তারা আমার আত্মীয় স্বজনের কাছে মেথর ডালিমের বই পৌঁছে। তো এই হচ্ছে জামাত। তাহলে কার বাড়িতে যায় নাই? মুক্তিযোদ্ধার পুত্র জামাতের ভাষায় কথা বলে, কি করে সম্ভব? মুক্তিযোদ্ধার নাতিপুতি, নাতি, নাতনি কিভাবে স্বাধীনতা বিরোধীদের ভাষায় কথা বলে? কিভাবে? এই শিবিরের কারণে। তো এই উদ্ভাসেরা এরা করেছে। সুতরাং নাচ, এই যে শাতিলের যে ফেইথ মোবাইল বইটি, উপন্যাসিকাটি, সেখানে কিছু প্রশ্ন উত্থাপন করেছে মানুষের চিন্তা। এইখানে লেখক তার নিজের লেখক এইখানে এত সুন্দরভাবে বর্ণনা করেছেন, সফল লেখক তিনি। তিনি কিন্তু ওইখানে যান নাই কোনোদিন, কিন্তু এমন ভাবে বর্ণনা করেছেন যেন মনে হয় তিনি সেখানে ওই দেশে গিয়েছিলেন, ওই মহাদেশে গিয়েছিলেন। আসলে যাননি তিনি। তার সাথে আমার ব্যক্তিগত সাথের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে, তিনি ওই দেশে যাননি। সেই দেশে এত সুন্দর বর্ণনা করেছেন এই লেখক। চমৎকার একটি বই, চিন্তার খোরাক জুগিয়েছে। এই চিন্তাকে ভয় পায়, চিন্তার মুক্তিকে ভয় পায় রকমারি। রকমারি জানে যে চিন্তার মুক্তি পেলে স্বাধীনতা বিরোধীরা বিপদে পড়ে, চিন্তার মুক্তি পেলে ধর্ম ব্যবসায়ীরা বিপদে পড়ে, চিন্তার মুক্তি পেলে পোষক প্রশ্নবিদ্ধ হবে। সেই জন্য তার বইটি সরিয়ে ফেলেছে। আর আপনি ঠিকই বলেছেন, রকমারি, উদ্ভাস সহ আরো যত কোচিং সেন্টার আছে, এরা হচ্ছে, বা বই বিক্রেতা বলছেন, এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী। সুতরাং নিষিদ্ধ করবেই। আওয়ামী লীগের ভিতরে যে হারে আমরা কমিউনিস্ট পার্টি দেখলাম, আওয়ামী লীগ তো এখন আওয়ামী লীগ না, আওয়ামী লীগ কমিউনিস্ট লীগ হয়ে গেছে। এই কমিউনিস্ট পার্টি আমি লিখেছি কমিউনিস্ট লীগ, মার্কেট পেয়ে গেছে এই কথা, কমিউনিস্ট লীগ লিখেছি, অনেকেই খেপে গেছে আমার। আওয়ামী লীগের ভিতরে তো এই অবস্থা। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতা, তারা আসলে কি জানেন, আমার মনে হয় অনেকেই বলে জামাতের সমালোচনা করি, বিএনপির সমালোচনা করি। আসলে আমার মনে হয় বাংলাদেশে কাউকে লাগতো না আওয়ামী লীগের, আমাদের কথা বলতে হতো না। আওয়ামী লীগ যদি শুধু তাদের যে আদর্শ সেটাতে থাকতো, আজকে এই পরিণতি হতো না। আজকে এই পরিণতি হতো না। শুধু অনেকেই বলে কি লুটপাটের জন্য দেয়, লুটপাটের জন্য দেয়। লুটপাট ইউনিস করে নাই? যেখানে গিদর ফারুকি, তত ওই সরোয়ার ফারুকির তিসার ভাতার 1,18,000 টাকা তার সকালের নাস্তার বিল, এটা দুর্নীতি না? লুটপাট না? ইউনুস 40,000 কোটি টাকা লোন নিয়েছে, 46 কই গেল? এই লোন দিয়ে কৃষি কি করছে? ইউনুস হাজার হাজার কোটি টাকা মারে নাই? আমার ভাবির পোলারা শত শত কোটি টাকা মারে নাই? তাহলে লুটপাট তো তারাও করেছে। লুটপাটের জন্য যদি সরকারের পতন হয়, তাহলে ইউনুস সরকার কিভাবে 18 মাস টিকে থাকে, আর বিএনপি কিভাবে টিকে থাকে? লুটপাটের জন্য যদি কোনো সরকার যায়, আসলে আদর্শিক কারণে সরকারের পতন ঘটেছে। আওয়ামী লীগ যখন তার আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, আপনি আওয়ামী লীগের কর্মীদের যদি জিজ্ঞেস করেন তাদের আদর্শের কথা, দেখবেন যে যদি বলেন বাঙালি জাতীয়তাবাদ কি, ইনিয়ে বিনিয়ে দেখবেন কোন দিকে যায়। আপনি যখন বলবেন আওয়ামী লীগের ভিতর সমাজতন্ত্র আছে, কই আওয়ামী লীগের কোন নেতা তো সমাজতন্ত্রের কথা একবারও আমার সামনে বলে নেই, মঞ্চে তো বলেই নাই। আমি কোনোদিন বলতে শুনি, আপনি বলতে শুনেছেন বাড়ি ভাই? আপনার জীবন সাংবাদিকতায় অত্যন্ত বর্ণাঢ্য একটা জীবন, আপনার ছাত্র জীবন, আপনার পেশাগত জীবন না, আপনি বর্ণাঢ্য। আপনিই বলেন তো, আমি তো শুনি নাই পেশাই তো। শুধু তাই না, মিশরের সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ যাকে বলা হয়, তার নাম আবু আলা আল মাহারি। ওখানে আরেকজন রয়েছেন ডক্টর তোয়ায়া হোসেন, আরবি সাহিত্যের। তাদের নিয়ে কেউ কথা বলে না। এই দেশে কথা বলে মওদুদীকে নিয়ে, এই দেশে কথা বলে খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়ে, শাহজালালকে নিয়ে, কিন্তু আবু আলাল মাররিকে নিয়ে কথা বলে না, ডক্টর তোয়ায়া হোসেনকে নিয়ে বলে না। ওগুলো আমরা চর্চা করি। মিশরের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত আবু আলাল মাররি, তার সাহিত্য নিয়ে কথা বলে না। কারণ কি? থলের বিড়াল পেরিয়ে যাবে। এরা যারা পায়ের প্যান্টের নিচে, টাকনুর নিচে প্যান্ট কেটে দেয়, এরা হচ্ছে বিপজ্জনক।
আমি এক আওয়ামী লীগের নেতার বাড়িতে বাসা ভাড়া থাকতাম। ভাই কি বলবো, আপনি শুনলে বিশ্বাস করতে পারবেন না। আমি আমার বাসায় দুইজন মানুষের ছবি থাকতো। একটা হচ্ছে সমাজতান্ত্রিক রাজনৈতিক নেতার কোনো না কোনো ছবি, অথবা আরেকটা যেটা আমার প্রিয় সেটা হলো যে চার্লি চ্যাপলিন। এই দুইটার ছবি আমার বাসায় রাখতাম। চার্লি চ্যাপলিনকে আমার অসাধারণ একজন বিপ্লবী মনে হয়, মানে আমার মনে হয়। তার অভিনয় দেখে শুধু আমি আপ্লুত হইনি, তার অভিনয়ে তার এই যে মুখ বধির হিসেবে তার যে অভিনয়, সেখানে অনেক মেসেজ থাকতো। মানুষ কথা না বলে যে কথা বলা যায়, কেউ যদি জানতে চায় চার্লি চ্যাপলিনের কাছে শিখতে হবে। চার্লি চ্যাপলিনের ছবি আমাকে টান দিয়ে ছিঁড়ে ফেললো। আওয়ামী লীগের নেতা বললো কি, আমি তার বাসায় ভাড়া থাকতাম। ভাড়া থাকা মানে কি, ওই বাসা যেটুকু ভাড়া নিয়েছি ওটুকুর মালিক তো আমি ওই মুহূর্তে, নাকি যতক্ষণ বের না করে দেয়। সে আমার ছবিটা ছিঁড়ে ফেললো, বললো ছবি, ঘরের ছবি রাখা হারাম। অবাক হয়ে গেলাম, তিনি আওয়ামী লীগের নেতা। তার নামটা এখন বললাম না, কারণ এখন বললে বলবে বিপদে আছে। যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তার নামটা তখন বলবো। তার বাসায় আমি ভাড়া থাকতাম, তার ফ্ল্যাটে। তিনি ছবিটা ছিঁড়ে ফেলে, আওয়ামী লীগের নেতা। এবং রিয়েলি সে কোনোদিন আওয়ামী লীগের, কোনোদিন এমন না যে সে বিএনপি থেকে আওয়ামী লীগে এসেছে বা জামাত থেকে আওয়ামী লীগে এসেছে, বা বা তখন তার হেফাজত নাই, বা জাতীয় পার্টিতে এসেছে, তা না। তাকে আমি চিনি, তিনি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগ করা মানুষ, মানে ছাত্রলীগ করা লোক। ছাত্রলীগ, তিনি আমার বয়সও বড়। ছাত্রলীগ করা লোক আওয়ামী লীগ, তিনি এসে ছবিটা ছিঁড়ে ফেলে। আমি সাথে সাথে বললাম, আমি তখন ভাই ছবিটা ছিলেন কেন, ছবি রাখা যাবে না। আমি বললাম ভাই আপনার বাসায় আমি থাকবো না। কেন থাকলা? আমি বললাম ঠিক আছে, আপনার বাসায় আমি ছেড়ে দিলাম। চিন্তা করে দেখেন, একজন আওয়ামী লীগের নেতা, মফস্বল, মানে উনি মফস্বল থেকে উঠে আসা নেতা, সেন্ট্রাল মেম্বার না। উনি, এটা তো একটা সিম্পল সেম্বল। এরকম তো আরো আছে। আমি এক আওয়ামী লীগের নেতার নাম জানি, তার বাড়ি তার ওইখানে গেলে যায় না, বাজার টুপি নিয়ে যাইতে হইতো। এখন সমালোচনা করলে বলবে আওয়ামী লীগের সমালোচনা করো। ভাই আওয়ামী লীগের সমালোচনা এখন কোনো ক্ষমতায় আসলে করলে তো আপনি আমার হাড় মাংস চূর্ণ করে ফেলেন। তসলিমা নাসরিন, আপনি যেহেতু তুললেন কথাটা বলি, এইখানে 14 লক্ষ রোহিঙ্গা থাকতে পারে। এই রোহিঙ্গাদের পাসপোর্টও দিয়েছে এই তথাকথিত ইউনূস সরকার, আদমের এবং বিএনপির এই তথাকথিত মুসলেকা সরকার, তাদের পাসপোর্ট দিয়েছে। আর এখানে তসলিমা নাসরিনের জায়গা হয় না। লজিক কি? তিনি ধর্মবিরোধী। কখন মারতে আসে? যখন মুরদ নাই। আমি শেখ ফরিদ, আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আপনি শুধু কথা বলতে দিন, আন্দোলন করতে দিতে হবে না রাজপথে, শুধু কথা বলতে দিন, সমাজ পরিবর্তন। আমি বলছি শুধু কথা বলতে দিবেন, ওই দেশে দুর্ভিক্ষ থাকবে না। শুধু কথা, আমি বলে লিখেছি শুধু কথা বলতে দিন, ওই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। শুধু কথা বলতে দিন, সেখানে সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে। আরে ভাই আপনি তো কথাই বলতে দেন না, রাজপথে দরকার না। আমি শেখ ফরিদ চ্যালেঞ্জ করলাম, আমার ইউটিউব চ্যানেল খেও না, আমার ফেসবুক খেও না, দেখি আমি শেখ ফরিদ পারে কিনা সমাজ পরিবর্তন করে। চ্যালেঞ্জ করলাম। আমার ইউটিউব চ্যানেল 3টা খেয়ে ফেলেছে, আর একটা খায়। ফেসবুক যায় আসে। কথা বলতে দেন। কিসের ওয়াকার, কিসের ইউনুস? কথা বলার অধিকার তারা অনলাইনেও দেয় না, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয় না। রাজপথ তো পরের কথা, রাজপথে তো তারা দিবেই না, কারণ তারা হারামি। তারা জানে তারা কি। শুধু কথা, আমি বলেছি কোন মানুষকে শুধু বাক স্বাধীনতা দেন, পৃথিবীতে দুর্ভিক্ষ হবে না। শুধু বাক স্বাধীনতা দেন, মানবাধিকার লঙ্ঘন হবে না। শুধু বাক স্বাধীনতা দেন, ন্যায় এবং আইন সুবিচার প্রতিষ্ঠিত হবে। শুধু বাক স্বাধীনতা দেন, কারণ কোন শাসক, কোন মৌলবাদী গোষ্ঠীর বাক স্বাধীনতা দিতেছে না। তসলিমা নাসরিন নাকি ইসলাম বিরোধী, তার জন্য তাকে বাংলাদেশ আসতে দিতে হবে না। কিন্তু বাংলাদেশের অসংখ্য মানুষ তো ইহুদি বিরোধী, বাংলাদেশের অসংখ্য মানুষ তো হিন্দু বিরোধী, বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষ তো খ্রিস্টান বিরোধী। তাদের জায়গা, রোহিঙ্গাদের জায়গা হয়, সন্ত্রাসীদের জায়গা হয়। কিন্তু এমনকি যারা এই দেশের নাগরিক না, তারা এই দেশে মন্ত্রী হয়, এমপি হয়, এমনকি প্রধান উপদেষ্টা হয়, কারণ ডক্টর ইউনূসের পাসপোর্ট নাই বাংলাদেশে। চ্যালেঞ্জ করলাম আমি। এই কথা বলার জন্য কলিমুল্লাহ স্যারকে গ্রেফতার করা হয়েছে, তাকে জেলে রাখা হয়েছে আজও। অধ্যাপক কলিমুল্লাহ কি অপরাধ করেছেন?
অধ্যাপক কলিমুল্লাহ তো ইউনূসকে সমর্থন করেছিলেন, অধ্যাপক কলিমুল্লাহ তো 24-এ লাল বদর হয়েছিলেন, তারপরেও তাকে জেলে রাখা হয়েছে কেন? কারণ তিনি থলের বিড়াল বের করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন ডক্টর ইউনূসের পাসপোর্ট নাই, তিনি কোন দেশের নাগরিক, এই প্রশ্ন উত্থাপন করার কারণে তাকে জেলে, লাল বদর হওয়ার পরেও অর্থাৎ ইউনূসের পক্ষে হওয়ার পরেও, জুলাই সন্ত্রাসীদের হওয়ার পরেও তাকে জেলে রাখা হয়েছে। আমি এই জন্য বলেছি শুধু কথা বলতে দেন, কথা বলতে দেন আমাকে। পৃথিবীর শ্রেষ্ঠ হইতে হবে না, বিজ্ঞ হইতে হবে না, আপনাকে ডক্টরেট ডিগ্রি নিতে হবে না, রকেট সায়েন্স পড়তে হবে না, শুধু বাক স্বাধীনতা দেন। কোন স্বৈর শাসক টিকতে পারে না, মৌলবাদী টিকতে পারে না, এই জন্য তারা বাক স্বাধীনতা বিরোধী। আর মৌলবাদ ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী এমেরিটাস অধ্যাপক, তিনি লাল বদরদের আব্বা কি আব্বা, লাল বদরদের দাদা। তিনি কি বলেছিলেন? বলেছিলেন যে মৌলবাদ এবং সাম্রাজ্যবাদ পরস্পরের বন্ধু। এই কথাটা আমি বছরের পর প্রতি বছরে পোস্ট দিতাম কয়েকবার করে। দেখেন 2000 জুলাইয়ের 24-এ মিলে গেছে না? সাম্রাজ্যবাদী শক্তির সাথে মৌলবাদ তার বন্ধু, উপরে উপরে তারা বিরোধিতাকারী নামমাত্র। তিনি বলেছিলেন এরা উপরে উপরে বিরোধিতা করবে, ভেতরে ভিতরে তারা পরস্পরের বন্ধু, কেননা একে অপরের সম্পর্ক, তারা একে অপরের জীবিকা জীবন নির্ভরশীল। মৌলবাদ শেষ মুহূর্তে সাম্রাজ্যবাদের পক্ষে, কিন্তু মৌলবাদ আজকে দেখেন চিঙ্কুমামদের আব্বা তিনি এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। আজকে সত্য প্রমাণিত হচ্ছে। আপনি দেখেন আমি শিশু মারা যাচ্ছে 6 মাসের, 2 মাসের, 1 মাসের, 1 বছরের, কোনো কথা নেই। কথা কি নিয়ে? ফনদ নিয়ে কথা কি নিয়ে? আওয়ামী লীগ নিষিদ্ধ করা, কথা কি নিয়ে? শেখ হাসিনা স্বৈরাচার। আমি শিশু মারা গেল টিকার কারণে, টিকা না দেওয়ার কারণে, অবহেলার কারণে, একটা মানুষ কথা বললো না। সংসদে কোনো আলোচনা হয়েছে? সংসদে কখনো কি কমিউনিস্ট পার্টির সভাপতি আমি বললে তো শেখ হাসিনার দালাল, আমি বললে তো আমি যদি আপনার চ্যানেলে বলি আপনিও দালাল হয়ে যাবেন শেখ হাসিনার, ভারতের দালাল, নরেন্দ্র মোদী দালাল, শেখ হাসিনার দোষর হয়ে যাবেন। যদিও আপনাকে লাল বদর বলে গালি দেয় আওয়ামী লীগের লোকেরা, আমি জানি আপনাকেও গালি দেয়। কিন্তু এখন যদি এখানে আমি বলি যে কেন এই আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে, গোলামি চুক্তির কথা বলা হয় না, তখন বলবে আমরা শেখ হাসিনার দালাল। আপনার চ্যানেলকেও বলবো আপনি শেখ হাসিনার দালাল বলবে, যদিও আপনাকে লাল বদর বলে গালি দেয়। আমি দেখেছি আপনাকে নিয়ে প্রচুর গালি দেয় আওয়ামী লীগের লোকেরা, আমাকে নিয়েও দেয় মাঝে মধ্যে, আমাকে নিয়ে একটু কম দেয়, কারণ বাই চান্স আমাকে নিয়ে যদি দেয় আমি তো ছাই দিয়ে ধরবো। আমি শেখ ফরিদ কিন্তু শিং মাছ হাত দিয়ে ধরা লোক, ছাই দিয়ে ধরি না। আমি শেখ ফরিদ কিন্তু গামছা দিয়ে শিং মাছ ধরি না, আমি ওই যে ভেতর বুঝেন কাদা, ওইখানে গিয়ে ডুব দিয়ে, আমি শেখ ফরিদ কিন্তু ডুব দিয়ে শিং মাছ কেতর ভিতর থেকে ধরে আনার লোক, ভেতরের ভিতর থেকে। তো আমাকে লাল বদর বললে তো আমি ছাই দিয়ে ধরবো না, হাত দিয়ে কেতর ভিতরে শিং মাছ ধরে ফেলবো। এই জন্য আমাকে নিয়ে বলে না, তবুও মাঝে মাঝে একটু বলতে চায়, বলে ফেলে তুই শেখ ফরিদ আওয়ামী লীগের পক্ষে বলবি না। আমি তো আওয়ামী লীগের পক্ষে বলি না, আমি বলেছি আমি আওয়ামী লীগের পক্ষে বলি, আমি মুক্তিযুদ্ধের পক্ষে বলি, বঙ্গবন্ধুর পক্ষে বলছি এবং বলতে হবে। আমি কি তোদের মতো বেটা দোমুখা নাকি যে যখন মুক্তিযুদ্ধের ভাতা খাবো কিন্তু বঙ্গবন্ধু নিয়ে কথা বলবো না? 30,000 টাকা 22,000 টাকা ভাতা পাও, 10 লাখ 5 লাখ 20 লাখ টাকা ঋণ নিয়েছো, কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে কথা বলতে হয়। আমি শেখ ফরিদের বঙ্গবন্ধুর পক্ষে বলতে হয় বাড়ির আব্দুল বারিকে, ভাতা খাও তোমরা, আর আমাদের বলো বাড়ি ভাইকে বলো লাল বদর। তোমরা এত নীল বদর, তুমি কেন সবুজ বদর? তুমি কেন বঙ্গবন্ধুর পক্ষে কথা বলো না, শেখ হাসিনার পক্ষে কথা বলো না? 22,000 টাকা ভাতা নিতে তো খুব ভালো লাগে, আবার লোন নিয়েছো 5 লাখ 10 লাখ 20 লাখ, লোন নেও নাই? বাংলাদেশে 1-2.5 লক্ষ মানুষ ভাতা পায় মুক্তিযুদ্ধে, তারা যদি কথা বলতো, এই বাড়ি ভাইয়ের কথা বলতে হবে। 1 ঘন্টা তিনি চাকরি করলে $50 পাবেন, তার রেখে তিনি এখানে আসছেন বকর বকর করতে আমাকে সাথে নিয়ে। আমিও ফরিদে 1 ঘন্টা কাজ করলে অন্তত 200 টাকা পাবো, তিনি 5,000 টাকা 4-5,000 টাকা পাবেন। তারপর আমরা কথা বলি, তোমরা যারা মুক্তিযোদ্ধার ভাতা খাও তারা কেন কথা বলো না? কিন্তু আমি জানি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তোমরাই তো এখন সুখ সুবিধা নিবা, বিরাট বড় আওয়ামী লীগ আর সাইজে যাবা, বঙ্গবন্ধুর চেলা সাইজে যাবা, কিন্তু এখন মুরদে কোলায় না। আমরা স্রোতের বিপরীতে, বাড়ি ভাইরা স্রোতের বিপরীতে, শেখ ফরিদেরা স্রোতের বিপরীতে আমরা কথা বলি এবং বলবো। যদিও প্রসঙ্গ অন্যটা চলে আসলো, আপনি যেটা বলেছেন আসলে আমাদের দেশে যা চলতেছে এখন, শাতিল নিয়ে শুরু করেছেন, এখানে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, মুক্ত চিন্তার পক্ষের মানুষ, এরা এখন বিপদে আছে, তাই অনেক সময় বলতে চাই না। তো আমাদের দুর্ভাগ্য যে আজকে
বাংলাদেশের মাত্র 30% আওয়ামী লীগ আর যদি সত্যি সত্যি আওয়ামী লীগের আদর্শকে ধারণ করতো, এই দেশে বিপ্লব হয়ে যেত। আপনাকে আমাকে কথা বলতে হতো না। আমাকে ঘর, সংসার, পরিবার, ব্যবসা, বাণিজ্য, চাকরি বাকরি ছেড়ে দিয়ে কথা বলতে হতো না। আপনাকেও আপনার ব্যবসা লস করে আপনাকে কথা বলতে হতো না এই বিষয় নিয়ে। 30% মানুষ যদি বিপ্লবী হতো, আওয়ামী লীগের 50% মানুষ যদি আওয়ামী লীগের আদর্শ ধারণ করতো, বন্যার পানির মতো ভেসে যেত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, খোদ আওয়ামী লীগের আদর্শ ধারণ করে না। কিন্তু জামাত, বিএনপি কিন্তু শতভাগ তাদের আদর্শ ধারণ করে, একটু তারা ভুল করে না। আমি নিজে দেখেছি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, শিবির, জামাত এবং জামাতকে হেফাজতদের জায়গা দিত। আজকে তাদের জায়গা দেয়? আজকে কোন শিবির, কোন জামাত আওয়ামী লীগকে জায়গা দেয়? দেয় না। শত্রু চিনতে ভুল করে। এরা বাংলাদেশের হিন্দুদের মতো। বাংলাদেশের হিন্দু আর আওয়ামী লীগ একরকম। এরা শত্রু বন্ধু চিন্তা করতে পারে না। কারণ কি? এর কারণ এটা নিয়ে গবেষণা করতে হবে। আমাদের এটা নিয়ে গবেষণা করা উচিত। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু এবং আওয়ামী লীগ কেন তাদের শত্রুদের চিনতে পারে না? বন্ধু তো চেনার দরকার নাই, শেখ ফরিদ পক্ষের লোক চেনার দরকার নাই। এতে তোমার লব লস হবে না। কারণ আমরা মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না, অথবা করেছিস কলসি কানা তাই বলে কি প্রেম দেব না। আমরা তো বিপদে পড়েছি, ভাই ভাই শেখ ফরিদ। এরা তো বাংলাদেশ আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ, 71, জয় বাংলা, তারপর আপনার জাতীয় সঙ্গীত, পতাকা, এগুলো ভালোবেসে আমরা তো বিপদে পড়ে গেছি। প্রেম দিতেই হবে। কিন্তু যারা এটার মালিক নিজেকে ধারণা বলে মনে করে, তারা তো এটা নিয়ে কথা বলে না। এরা শত্রু মিত্র চিনে না। আপনি নিশ্চিত থাকেন বাড়ি ভাই, এই যে আমরা তো আওয়ামী লীগের পক্ষে কথা আমাদের বলতেছি, বিকল্প নাই, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসেবে আমাদের সামনে কোনো বিকল্প নেই, আমাদের বিকল্প নাই। আর আমরা তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে পারবো না, করতে পারবো না। সম্ভবই না। আমাদের পক্ষে তো সম্ভব না। আমাদের যদি 100 কোটি নয়, 1000 কোটি টাকা দেওয়া, আমরা ওই যে মেজর আখতারুজ্জামানের মতো, কর্নেল অলির মতো জামাতের গোলামি করতে পারবো না, সম্ভব না। যদি হতো, আমি শেখ ফরিদ বিএনপির ক্ষমতাধর একটি পরিবারের সাথে আমার ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক ভালো, আমি চাইলে অনেক সুবিধা নিতে পারতাম, এখনো পারি। কিন্তু আদর্শগত কারণে তো আমি ছাড় দিতে পারি না। অনেকে আমার সম্পর্কে জানে না। আমি শেখ ফরিদ কালকে যদি শুধু বিএনপির সমালোচনা বাদ দিই, এনাফ ইজ এনাফ। কিন্তু আদর্শগত কারণে তো আমি ছাড় দিতে পারি না। আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনেন, আপনি হয়তো জানেন না, যারা ব্যক্তিগতভাবে জানে, বিএনপির উচ্চ ক্ষমতাধর একটি পরিবারের সাথে ব্যক্তিগত সম্পর্ক, তাদের বাড়ি যাইতে আমার রাত 2টোর সময় অ্যাপয়েন্টমেন্ট লাগবে না। তিনি যতক্ষণ তার অ্যাপয়েন্টমেন্ট লাগে না, আমাকে লাগবেও না কোনোদিন, এমন সম্পর্ক। কিন্তু আমি তো আদর্শগত কারণে তাদেরকেও সমালোচনা করার ছাড় দেই না। এটা আওয়ামী লীগের মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের দাবিদার অনেকেই আছে, তারা আপোষ করে। চিঙ্কু মামদের কথা তো আর বলতেই নেই। তারা কি করে না করে নিজেরাই জানে না। আপনি দেখেন আজকে স্বাধীনতা বিরোধীদেরকে যেভাবে আস্কারা দিয়েছে, 2024-এর 5ই আগস্ট পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মুক্ত চিন্তা এবং সমাজতান্ত্রিক আন্দোলন। বাংলাদেশে কমিউনিস্ট রাজনীতির কবর রচনা হয়েছে 2024-এর 5ই আগস্ট। এটা তারা বুঝতেই আছে না, এটা বোঝানো যায় না। আওয়ামী লীগের কবর রচনা হয় নাই 2024-এ। যারা মনে করে আওয়ামী লীগের চিঙ্কু মামের অনেকে আমাকে লিখে, শেখ ফরিদ জীবনের আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না। আমি বললাম, আপনারা জামাত জানে ক্ষমতায় আসবে, আপনারা না জানলে আমার কিছু করার নাই। এই দেশের চিঙ্কু মামেরা জামাতের চাইতেও ভয়ঙ্কর আওয়ামী লীগ বিরোধী। চিঙ্কু মামের 3 কাম: বঙ্গবন্ধু, ভারত এবং আওয়ামী লীগের পদ, আর কোনো কামই নেই। আসলে যেটা বলতেছিলাম, যে আওয়ামী লীগ যদি তাদের 50% মানুষ না, মাত্র 30% মানুষ সত্যিকারে আওয়ামী লীগের আদর্শ ধারণ করত, তাহলে আজকে বাংলাদেশ এই স্বাধীনতা বিরোধীরা, আমার ভাবির পোলারা ক্ষমতায় আসতো না। আপনি দেখেন আম্মারের মায়ে কি করে। আম্মারের মা ফেসবুকিং করে, ফেসবুকে সোশ্যাল ওয়ার্কে তার 60,000-এর মতো ফলোয়ার। ক্যান ইউ ইমাজিন? একজন রাজাকার আল বদরের আন্ডা বাচ্চা, তার মায়ের 60,000 ফলোয়ার। কয়জন মুক্তিযোদ্ধা পরিবারের 60,000 ফলোয়ার আছে? কয়জন? কিন্তু এই শিবির আম্মারের মায়ের 60,000 ফলোয়ার।
শিবিরের আম্মারের মায়ের ফেসবুকের পোস্ট শেয়ার হয় হাজার হাজার, যেখানে খোদ আওয়ামী লীগের চ্যানেলে, আওয়ামী লীগের পেজে, আস্তাগফিরুল্লাহ, কল্পনা করতে পারেন আওয়ামী লীগের পেজে লাইভ কয়েকজন দেখে, কয়টা শেয়ার করে? হচ্ছে পার্থক্য। কারণ যারা স্বাধীনতা বিরোধী, যারা আলবদর আল শামস, তারা শতভাগ আলবদর, শতভাগ আর রাজাকার, শতভাগ আলবদর, শতভাগ আল শামস, শতভাগ গোলাম আজম 47 চেতনা ধারণ করে, শতভাগ 71 বিরোধী। কিন্তু যারা মুক্তিযুদ্ধের পক্ষের, তারা শতভাগ তো দূরের কথা, 50 ভাগ না, 30 ভাগও না, 25 ভাগও না, 20 ভাগও তারা স্বাধীনতার পক্ষের কাজ করে না। আপনি বলেন তো, 2.5 লক্ষ মানুষ মুক্তিযুদ্ধের ভাতা পায়, 1 লক্ষ নাকি শুনেছি ভুয়া মুক্তিযোদ্ধা, তাহলে 1.5 লাখ। আচ্ছা 1.5 লাখ বাদ দেন, 10%, 15,000, 15,000 মুক্তিযুদ্ধের ভাতা খাওয়া পরিবার যদি কালকে ফেসবুকে পোস্ট দেয়, এই সরকার 150 দিনের মধ্যে পড়ে যাবে। আমি লিখে দিলাম আপনাকে, 150 দিনের মধ্যে এই সরকার পড়ে যাবে, শেখ হাসিনা চলে আসবে, আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। আপনি কি বলতে পারবেন আমাকে 15,000 মুক্তিযুদ্ধের ভাতা খাওয়া পরিবার মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, শেখ হাসিনা সরকারের পক্ষে কথা বলে, যেভাবে আপনি বলি, আপনি যেভাবে বলি, এভাবে বলার দরকার নাই। শুধু তাদের প্রতিদিন একটা করে ছোটখাটো পোস্ট দেখ, জয় বাংলা লিখুক, শুধু কিছুই লেখার দরকার নাই, শুধু লেখুক জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আপনি পাবেন না। এদের তো দূরের কথা, 300 জন এমপি ছিল, 300 জন এমপির পরিবার কথা বলে কিনা, এই প্রশ্ন যদি করি, তাহলে আমি শেখ ফরিদ তখন লাল বদর বানা হয়ে যাবে। যদি আমাকে লাল বদর বানানো যাবে না, আমি জুলাইয়ের এই আগস্টের 5 তারিখের পরে বলি না সোনার চান পিতলা গুগুরা, আমি আগেই বলি। আমার বিরুদ্ধে সুদূর বুদূর চলবে না। একটা তালিকা করেছে কারা কারা মুক্তিযুদ্ধের, কারা কারা 5ই আগস্টের পরে বঙ্গবন্ধুর পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, মুক্তির পক্ষে কথা বলেছে। তো অনেকে আমাকে লিখেছে, ফরিদ ভাই ওইখানে তো আপনার নাম নাই। আমি বললাম কেন আমার নাম থাকবে? ওরা লিখেছে 5ই আগস্টের পরে যারা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ, স্বাধীনতা বিরোধীদের পক্ষে কথা বলেছে, তারা সোচ্চার কথা তালিকা দিন। আমি তো 5ই আগস্ট থেকেই বলি, তা আমার নাম কেন? যদি বলতো 5ই আগস্ট আগে থেকে কে কে বলে, তাহলে আমার নাম 1 নম্বরে না হলেও 3 নম্বরের মধ্যে থাকতো। যদি আমি কোনোদিন ফার্স্ট বয় ছিলাম না, 5 এর মধ্যে থাকতাম বা 10 এর মধ্যে থাকতাম, তো 10 এর মধ্যে রাখতে হবে। আগে থেকেই বলি, কারণ আমি নিঃস্বার্থভাবে আওয়ামী লীগের পক্ষে না, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, বলছি, বলে চলছি, বলে চলবো। তো আমাদের দুর্ভাগ্য যে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো নীরব, কিন্তু সুবিধা নেই। এখন বলে কি, আমি অন্তত আমার পরিচিত 100 জনকে আমি ফোন দিয়েছি, আপনারা কেন সোচ্চার নন? তারা কি বলেছে জানেন? আমরা শেখ হাসিনার হুকুম পেলেই রাজপথে নেমে যাচ্ছি। আমরা শেখ হাসিনা বলে নাই, নাম তো বলে নাই, নাম ছিলেন কতবার বল হ্যাঁ। তারপরে কি হয়েছে শুনেন, আমি বললাম যে আপনারা যে বললেন শেখ হাসিনা নির্দেশ দিলেই নামবেন, আমার কি শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল? বাড়ি ভাইকে নির্দেশ দিয়েছিল মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য? আমরা কেন নামলাম? আমি বলেছি আমি শেখ ফরিদের নির্দেশের অপেক্ষায় থাকি নাই, এমনকি আমি আওয়ামী লীগও করি না, কোনো দিনই ছাত্রলীগ করি নাই। তা আমি কেন নামলাম? লুটপাট করার সময় তো শেখ হাসিনার নির্দেশের কথা বলো নাই সোনার চানেরা, কোনোদিন তো এই কথা বলো নাই চাকরি দেওয়ার সময় শেখ হাসিনার নির্দেশ শুনছি, কোনোদিন তো এই কথা বলো নাই যে জমি দখল করার সময় শেখ হাসিনার নির্দেশ মানছি। শেখ হাসিনা তোমাকে জমি দখল করার কথা বলছিল, শেখ হাসিনা তোমাকে ব্যাংকে টাকা মারতে বলেছিল, শেখ হাসিনা তোমাকে দুর্নীতি করতে বলেছিল, শেখ হাসিনা তোমাকে লুটপাট করতে বলেছিল, শেখ হাসিনা তোমাকে ক্ষমতার অপব্যবহার করতে বলেছিল। তখন তো শেখ হাসিনার নির্দেশ অপেক্ষা করে নাই। আন্দোলনের নামতে কেন শেখ হাসিনার নির্দেশের অপেক্ষা করতে হয়? এই জিনিসটা আমার মাথায় ঢুকে না। আওয়ামী লীগের লোকদের আমি প্রশ্ন করেছি, তখন আমাকে বলে ধর্মী আপনার সাথে কথা নাই। কেন কথা নাই? ধর্মী আপনি কি আওয়ামী লীগ করেন নাকি? আমি তো আওয়ামী লীগ করি না, তুমি আমার ধর্মীয় বলো কেন? আমি তো আওয়ামী লীগ করি না, আমি আওয়ামী লীগ করি না, করবো না কোনোদিন। আমি কোনোদিন আওয়ামী লীগ করি নাই, কোনোদিন করবো না। কারণ 4 মূলনীতি আওয়ামী লীগ ফলো করে না। কি কি মূলনীতি? বাঙালি জাতীয়তাবাদ। আওয়ামী লীগের মূলনীতি কি? সমাজতন্ত্র। আওয়ামী লীগের মূলনীতি কি? ধর্মনিরপেক্ষতা। আওয়ামী লীগের মূলনীতি কি? গণতন্ত্র। উপরের 3টা নিয়ে কথা বলে না, শুধু গণতন্ত্রের কথা বলে, কিন্তু সমাজতন্ত্রের কথা বলে না, ধর্মনিরপেক্ষতার কথা বলে না, বাঙালি জাতীয়তাবাদের কথা বলে না। বলে আলহামদুলিল্লাহ, কথার শেষে বলে আলহামদুলিল্লাহ। আরে ভাই, বাঙালি কথার শেষে কিভাবে আলহামদুলিল্লাহ বলে? বাঙালি কথার মধ্যে কিভাবে 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 এগুলো বলে? আমি তো বুঝতে পারি না।
সৌদি আরবের লোক কোনোদিন বক্তব্য শেষে আলহামদুলিল্লাহ বলতে শুনেছেন? 10 বছর সৌদি আরব থেকে আমি বলেছি ভাই ওরা কি এরকম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলে? কয় না। কি বলে? কয় ওরা ওয়াল্লাহে ওয়াল্লাহে বলে আর হুমানে মিশে কথা কয় সৌদি আরবের। ওরা কোনোদিন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ইনশাল্লাহ বলে না, ওয়াল্লাহে বলে আর মিশা কথা কয়। আমার জানার মতে অন্তত 10 জন লোকে টাকা মেরে দিয়েছে সৌদি আরবের লোক, খোদ সৌদি আরবের লোক। যাই হোক, আপনি যে প্রশ্নটা করেছেন আর যে শিরোনাম দিয়েছেন, আপনি যে শিরোনামটা দিয়েছেন যে রাষ্ট্রপতিকে নিয়ে বদিউল আলম মজুমদারের ফতোয়াবাজি, চমৎকার একটা শিরোনাম দিয়েছেন। আসলে এখন আজকাল সুশীলারাও ফতোয়া দেওয়া শুরু করেছে, সুশীলারাও ফতোয়া দিয়েছে। আমি মনে করি ওই যে গ্রামের মেম্বার যে ভিজিএফ কার্ড দিয়ে টাকা মেরে খায়, যে বিধবা ভাতা মেরে খায়, যে চেয়ারম্যান গম চুরি করে, তার সাথে ভয়ঙ্কর ক্ষতি করে হচ্ছে এই বদিউল আলম মজুমদারেরা। এদের কারণে দেশ ধ্বংসের পথে, এই আব্দুল্লাহ আবু সাইদের মতো বদমাইশদের কারণে দেশ ধ্বংসের পথে, সলিমুল্লাহ খানের মতো বুদ্ধিজীবীদের জন্য দেশ ধ্বংসের পথে, ফরাদ মাজার ওরফে ফরাদ মাজার গবুর ভাই, এইদের মতো বুদ্ধিজীবীদের জন্য আজকে দেশ ধ্বংসের পথে, সিংকুবাম শহীদুলের জন্য আজ দেশ ধ্বংসের পথে, কমরেড আনু বিহারী তাদের জন্য আজকে দেশ ধ্বংসের পথে। এই দেশ ধ্বংসের পথে কারণ হচ্ছে মৌলবাদী শক্তির বিরুদ্ধে কেউ কথা বলে না, উপরে উপরে বলে, গণতন্ত্রের কথা বলে। আপনি যখন গণতন্ত্রের কথা বলবেন, আপনি যখন মুক্তিযুদ্ধের কথা বলবেন, তখন সেটা সরাসরি মৌলবাদের বিরুদ্ধে যাবে। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোনো মৌলবাদী গোষ্ঠী পক্ষে ছিল না। বাংলাদেশের একটা মাদ্রাসা বলেন, একটা মসজিদ বলেন, যেখান থেকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা হতো আপনি খুঁজে পাবেন? আমি আজ পর্যন্ত পাই নাই। বরং আমরা পীর, যাদের বলা হয় পীরেরা নাকি সুফিপন্থী, এই পীরের দরবার থেকে সরসিনার পীর, তারা বলেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের 71 সালে নারীরা হচ্ছে গনিমতের মাল। কিন্তু এই বদমাইশ গুলো আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগের নামে সুনাম করতো, কিন্তু তারা 71-এ কি বলেছে? নারীরা গনিমতের মাল। আপনি দেখেন জামাত আজকে বলতেছে যে তারা স্বাধীনতা ওই যে মুক্তিযুদ্ধের সংজ্ঞা, স্বাধীনতা বিরোধী সংজ্ঞা থেকে তাদের নাম বাতিল করতে। এই সংসদে যেখানে তারা বিরোধী দল, সেখানে বলা হয়েছে 71-এ রাজাকার আলবদর জামাত তারা স্বাধীনতা বিরোধী ছিল, পাশ করা হয়েছে। এই সংসদে এই জামাতি সংসদে, আলবদরি সংসদে, জিয়ার সংসদে, জিয়ার পোলার সংসদে, মুসলেকা সরকারের সংসদে বলা হয়েছে যে জামাত স্বাধীনতা বিরোধী ছিল। অদ্ভুত ব্যাপার, আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, জামাত হচ্ছে বিরোধী দল। এটা আমি ভাবতেই পারি না, মেলাতেই পারি না। এখন প্রশ্ন হচ্ছে যে এদের তো সে কি করবেন? কারণ ওই যে যেটা বললাম যে 2.5 লক্ষ মুক্তিযুদ্ধের ভাতা খায়, আমরা 2500 লোককে পোস্ট দিতে দেখি না। আমি বলছি না যে কেউ করে না, মুক্তিযোদ্ধার সন্তানেরা, নাতিরা অনেকেই লিখে। সংখ্যাটা ভেরি পোর অ্যামাউন্ট। তাদের সংখ্যা, তাদের ভয়েস আমাদের মতো স্ট্রং নয়, হাইরাইজ নেই, সংখ্যাও খুব কম। কালকে যদি 25,000 বাদ দেন, 15,000 মুক্তিযুদ্ধের পরিবার কথা বলা শুরু করে, আবারও বলছি 15 মাস এই সরকার টিকবে না, 150 দিনও পতন ঘটে যেতে পারে, কিন্তু তারা কথা বলে না। বরং তারা কি করবে? বাড়ি ভাই লাল বদর এই কথা বলবে, এই তারাই বলে। আর শেখ ফরিদকে, শেখ ফরিদ কথা বলে কেন? সে তো আওয়ামী লীগ করে না, সে কেন কথা বলে? কথা বলা দোষ হইলো, আমগের এলাকায় একটা কথা আছে, ভাই ভুল হয়েছে মাফ করে দেন, মাপ চাওয়াটাও কি ভুল হইলো? আমাদের তো সেই কথা নিজেরাও বলবে না, আমাদেরও বলতে দিবে না। আপনি দেখেন তো, এরা এরা সাংঘাতিক ইলিয়াসের পোস্ট দেখে তাদের ভিউ বাড়ায়, তাদের পোস্টে গিয়ে দেখে আসে আমাদের কয়জন দেখে, আমাদের কয়টা শেয়ার হয়? বাংলাদেশ আওয়ামী লীগের পোস্ট কয়টা শেয়ার আপনি বলেন? বাংলাদেশ আওয়ামী লীগের পেজের ফলোয়ার কতজন? 40 লক্ষের অধিক। আপনি দেখেন তো তাদের ভিউ কত, কেন এত কম? আরে ভাই তুমি দেখলেও কি তোমার নাম প্রচার হবে? তোমার ধরে নিয়ে যাবে বিএনপি জামাত? এত ভয় পাও? ভাতা নিতে সময় তো ভয় পাও না। আমরা কেন বলি? আমাদের পরিবার নাই? আমরা মাটি ফেটে বাড়াইছি? আমরা মায়ের পেট থেকে জন্মি নাই? আমাদের বাপে জন্ম দেয় নাই? আমাদের আত্মীয় স্বজন নাই? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেবল তোমাদেরই আছে। ভাতা খাও 22,000 টাকা, 10 লাখ 20 লাখ লোন তুলেছ মুক্তিযোদ্ধা পরিচয়ে, আমার 50 লাখ টাকা লোন দাও না, দেখো কি করি। আমরা তো নিজের খেয়ে পণ্যের মোস্তারাই, তোমরা পারো না কেন?
দিস ইজ দ্য প্রবলেম।